হঠাৎ করেই সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটর সাইকেলের দীর্ঘ লাইন, তেলের দাম বাড়তে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগে জ্বালানি নিতে ভিড় করছেন বলে দাবি করেছেন চালকরা। এতে প্রকৃত প্রয়োজন থাকা অনেক গ্রাহক পড়েছেন ভোগান্তিতে। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট। হঠাৎ করেই বুধবার সন্ধ্যা থেকে সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। তবে আগত অনেক গ্রাহকরা বলছেন তেলের সংকট হতে পারে এমন খবর শুনে পাম্পে ভিড় করছেন তারা। যখন আসলাম বেশ অল্প কয়েকটি গাড়ি ছিল, এরপরে দেখলাম যে আস্তে আস্তে সব জায়গায় গাড়ি ভর্তি হয়ে গেছে। এখন তো দেখলাম যে বিগত সময় যেমন ছিল ওই অবস্থায় পরিণত হয়েছে। বাস্তবতা কতটুকু জানি না, যদি শুরু হয় তখন তেল পাবো কোথায়, এই জন্য চলে আসলাম আগে। এদিকে অনেক চালকের অভিযোগ, সরকারিভাবে তেলের দাম বৃদ্ধি বা সংকটের কোনো ঘোষণা না থাকলেও গুজবে কান দিয়ে অনেকেই তেল নিতে আসায় প্রকৃত গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে। ডিপোতে তেল নাই, এই তেলের সংকট, এই জন্য আমি তেল নিতে আসলাম। লোকজন এসে ভিড় করেছে হঠাৎ করে, আমাদের তেল পর্যাপ্ত আছে, তেলের কোনো সমস্যা নেই। অন্যদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তাদের মজুদে থাকা জ্বালানি শেষ, নতুন সরবরাহ এলে আবার বিক্রি শুরু হবে। তবে ডিপো থেকে চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করছেন বলেও দাবি তাদের। মানে যতটুকু তেল ছিল আমাদের সেগুলো শেষ হয়ে গেছে, কালকে নতুন করে তেল আসবে, আসার পরে আমরা আবার শুরু করব। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুজবে কান না দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। নওগাঁর দামইরহাট উপজেলার ফতেপুর এলাকায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সুফিয়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিস্ফোরক অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল ও এলপিজি গ্যাস বিক্রি করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মেহেদী হাসান অভিযোগের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। দামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিমা শারমিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডিজেল বিক্রি করি, মোবাইল বিক্রি করি, আমরা বেশি মোবাইল পাইকারি করি, ডিজেল একটু করে খুচরা বিক্রি করি, আবার সামথিং পাইকারি করি, আর পেট্রোল অকটেন 1 লিটার 2 লিটার বিক্রি করি, আর গ্যাসের সিলিন্ডার 2-1টা সাইডে স্বাভাবিক যারা মানুষজন আছে তাদের কাছে আমরা বিক্রি করি। চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতায় বিএসএফের পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ভোর 4টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 76/4 সংলগ্ন গেট দিয়ে ভারতের গেদে ক্যাম্পের মাধ্যমে 5 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় ওই ব্যক্তিদের মধ্যে 1 জন পুরুষ, 3 জন নারী এবং 5 বছর বয়সী এক শিশু ছিল। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি টহল দলের নজরে আসে। পরে বিজিবি তাদের প্রবেশে বাধা দিলে বিএসএফ বাধ্য হয়ে তাদের ফিরিয়ে নেয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন হাবিব হাসান বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় 2.5 লাখ টাকা মূল্যের 22,000 মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সায়েদা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহযোগিতা করে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে নদী থেকে প্রায় 4,000 মিটার দৈর্ঘ্যের 10টি চায়না দুয়ারি জাল এবং 18,000 মিটার দৈর্ঘ্যের 2টি বাঁধা জাল জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে 1,10,000 পিস ইয়াবা সহ জুস মোহাম্মদ ও মোহাম্মদ ইলিয়াস নামে 2 রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী পার হয়ে টেকনাফের সাবরাংয়ে প্রবেশ করবে এমন সংবাদে বিজিবি অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে 1,10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা সহ তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌঘাট থেকে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে প্রায় 31 ঘণ্টা গভীর সাগরে ভেসে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন 6 জেলে। সকালে মহেশখালীর একটি মাছ ধরার ট্রলার বিকল নৌকাটিকে উদ্ধার করে হলবনিয়া নৌঘাটে নিয়ে আসে। দীর্ঘ উৎকণ্ঠার পর জেলেদের নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে স্বজনদের মাঝে। জানা যায়, গত মঙ্গলবার সকালে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সমুদ্র মাছ ধরার কাজে নিয়োজিত মহেশখালীর একটি ট্রলার তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। মেহেরপুরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ মেলার। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন সহ জেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেয়। চুয়াডাঙ্গার দামোর হুদায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কোমরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বাড়িতে কাজ করার সময় ঘরের একটি টিন সরাতে গিয়ে সেটি বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এতে তার ছিঁড়ে গিয়ে টিনটি বিদ্যুতায়িত হলে পারভিনা বিদ্যুৎ স্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দামোরহুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মানে টিনটা সরাতে গিয়েছে, টিন সরাতে গিয়ে কারণ স্পষ্ট হয়ে সাথে সাথে জাগাইছে, মানে হাসপাতাল নিয়ে যাওয়ার আগে উনি মারা গেছেন। নতুন 6টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন এর অর্থায়নে নেত্রকোনার পূর্ব ধলায় আমন 2026 মৌসুমে কৃষকদের মাঝে প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পূর্ব ধলা উপজেলার বাদেবিন্না গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে কৃষক সমাবেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ডক্টর আনোয়ার হোসেন, নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খালিদ হাসান সহ অন্যান্যরা। সাতক্ষীরার দেবহাটায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে 5,000 পরিবারের মাঝে 50,000 গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে হাতিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধিত ও কমিউনিটি শিশুর 100 পরিবারের সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক কাউসার আজিজ। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে
এবং বাংলাদেশের আপনারা জানেন যে এই সাতক্ষীরা জেলা বিশেষত যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করছে সেটা থেকে উত্তরণ ঘটাতে হলে অবশ্যই আমাদেরকে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। দুপুর বাউফল পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই চারাগুলো তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন, পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও বাউফল উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু। বান্দরবানে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে 7 উপজেলায় 50 জন উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা, জৈব ও রাসায়নিক সার এবং কীটনাশক বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। বান্দরবান জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক উপকারভোগীদের মাঝে আম, নারিকেল, তেঁতুল, লিচু, সুপারি সহ 6 প্রজাতির মোট 200টি ফলজ চারা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেককে জৈব সার, রাসায়নিক সার এবং কীটনাশকও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চারা তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এগুলো আমরা জেলা পরিষদ থেকে পাইছি। আসলে এই চারাগুলো পেয়ে আমরা অনেক খুশি। গত বছরের তুলনায় এই চারাগুলো অনেক সুন্দরভাবে দিছে এবং দামি দামি চারা দিচ্ছে। আসলে চারা যোন পাই আর মতো খুব খুশি হই, খুব আনন্দিত হই। আর যদি আবার অন্য জায়গাতে চারা কিনতে গেলে এলে উত্তম চারা কোনো জায়গাতে পাইতাম, চারা দিয়ে খুব খুশি হই। বন্যা কারণে পাহাড় বাগান যেগুলো আমরা করছিলাম ওগুলা পাহাড় ভেঙে হয়ে গেছে। এখন আমরা জেলা পরিষদ থেকে যে চারাগুলো পাইছি ওগুলো পেয়ে আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করতেছি। কুষ্টিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5 শতাধিক গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেছে রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিট। দুপুরে কুষ্টিয়ার রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বরে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন ও রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাচ্চু বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের হাতে ঔষধি ফলজ সহ নানা জাতের চারা তুলে দেন। নরসিংদীতে এবার প্রায় 2000 হেক্টর জমিতে চাষ হয়েছে লটকন। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 30,000 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য 450 কোটি টাকা। টক মিষ্টি স্বাদের এই ফল এখন বদলে দিচ্ছে হাজারো কৃষকের জীবন। বেলাবো প্রতিনিধি আমিনুল হকের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। একসময় বাড়ির আঙিনায় অবহেলায় বেড়ে ওঠা লটকন এখন নরসিংদীর অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। বেলাবো, শিবপুর, রায়পুরা ও মনোহরদী উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে পেয়েছেন সাফল্য। অন্যান্য ফসলের তুলনায় লটকন চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি, তাই দিন দিন বাড়ছে এর আবাদ। চলতি মৌসুমে স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত। আমরা বাণিজ্যিকভাবে লটকন চাষ করি। এই নরসিংদীর লটকনটি স্বাদ এবং গুণগত মানে অনেক ভালো। অন্যান্য জেলা থেকে আমাদের লটকন খুব সুস্বাদু, খুবই ভালো ফল। শুধু কৃষকরাই নন, লটকনকে ঘিরে তৈরি হয়েছে স্থানীয় মানুষদের কর্মসংস্থান। বাগান পরিচর্যা, ফল সংগ্রহ, বাছাই, প্যাকিং ও পরিবহনে যুক্ত হয়েছেন অনেক মানুষ। 4,000 টাকা মন থেকে নিয়ে 6,000 7,000 টাকা মনও আছে, আবার 2,000 টাকা মনও আছে। আমরা নিজে মনে করেন গাছ লাগাই, আবার 6 মাস পরে বিক্রি হয়। আমরা দিয়ে মনে করেন খাওয়ান দাওয়ান চলাফেরা হয়। নরসিংদীর লটকনের চাহিদা এখন দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলার পাইকারীরা প্রতিদিন বাগান থেকে লটকন সংগ্রহ করছেন। দেশের বাজার ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশেও। গ্যাসের তুলনায় লটকন গাছও বেশি আসছে, কিন্তু বাজারের মূল্য কম। আর বৃষ্টির কারণে আর দেশের পরিস্থিতি খারাপের কারণে বাজারটা আরও একটু কম। লটকন চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কর্মকর্তারা জানান, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সুবিধা বাড়ানো গেলে এই খাত আরও শক্তিশালী হবে। বেলাবো উপজেলায় 205 হেক্টর জমিতে আমাদের লটকনের আবাদ হয়েছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে আমার ফলন প্রায় দ্বিগুণ হয়েছে।
যেসব কারণে ফলন কম ছিল সেগুলো আমরা আইডেন্টিফাই করে মিজান নিয়েছি। এবছর বেলাবো উপজেলায় প্রায় 205 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এর মধ্যে 190 হেক্টর জমি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3,500 মেট্রিক টন, যার বাজার মূল্য 5 কোটিরও বেশি টাকা। পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ও রপ্তানি সুবিধা বাড়ানো গেলে এই ফল দেশের কৃষি অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারে। তামান্না সাদিকা, মাই টিভি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কুমার নদ এখন দূষণ আর দখলের কবলে। একসময়ের খরস্রোতা এ নদ আজ হারাচ্ছে তার নাব্যতা, সৌন্দর্য ও ঐতিহ্য। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর অবৈধ দখল ও বর্জ্য ফেলার কারণে নদটি এখন অস্তিত্ব সংকটে। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সারওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। একসময় লঞ্চ, স্টিমার, পালতোলা নৌকা আর মানুষের কোলাহলে মুখর ছিল কুমার নদ। নদীকে ঘিরেই গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কিন্তু সেই নদী আজ দূষণ আর দখলের চাপে হারিয়েছে তার অস্তিত্ব। প্রতিদিন কলকারখানার বর্জ্য, নালা নর্দমার ময়লা, হাসপাতাল ক্লিনিকের বর্জ্য এবং বাসাবাড়ির পয় বর্জ্য সরাসরি মিশছে নদীতে। দূষিত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে পরিবেশ। মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসও হুমকির মুখে পড়েছে। বর্তমানে দুই পাশে আপনি লক্ষ্য করবেন রাঘব গোয়ালদের দখলে এখন একেবারে খালে পরিণত হয়েছে। আগের মতো নদী বড় হবে, লোকজন আসবে, যাবে, নৌকে বাইরে যাবে, আনন্দ ফুর্তি করবে মানুষে। এখন তো হইতেছে না, নদীর মধ্যে বাড়ি ঘর হয়ে গেছে, কেমনে কি করবে? স্থানীয়দের অভিযোগ, অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন এবং বর্জ্য ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কুমার নদ পুরোপুরি হারিয়ে যাবে। আজ ছোটবেলা থেকে আমরা দেখছি এই নদী অনেক বড় ছিল, বাইচ হয়েছে অনেক কিছু, আর এখন ময়লা দিয়ে মাটি মুটি দিয়ে একদম ভরাট হয়ে গেছে, এই নদী বিলীন হয়ে গেছে। খনন করে আর দুই পাশটা দুইটা রাস্তা দিয়ে দিলি খুব অনেক ভালো হবে। ময়লা আবর্জনা যদি জনগণে হেলায়, বুঝছেন, এটা নিঃসত্ব করার জন্য নদীর দুই পার দখলমুক্ত করার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকল্প আমাদের গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার বিভাগে এটি প্রেরণ করেছি। আমরা এটির অনুমোদন পেলে আশা করি ভাঙ্গা পৌরসভার যে বর্জ্য রয়েছে, প্রতিদিন যে বর্জ্য উৎপাদিত হয়, সেই বর্জ্যটি আমরা যথাযথভাবে ব্যবস্থাপনার আওতায় আনতে পারব। ঐতিহ্যবাহী এই নদটি দূষণ ও দখলমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। হাফিজা খানম জুথি, মাই টিভি। শরীয়তপুর জেলার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এককালীন খাদ্য সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহমেদ রেজা আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আসলাম। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে মানবিক সহায়তার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তার হত্যায় অভিযুক্ত পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাককে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন গ্রেফতারের পর হত্যায় জড়িত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে ফতুল্লায় সাইনবোর্ড এলাকায় পিপিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিন্টু কুমার। তিনি জানান, 12 জুলাই মিচমিচি বাতেনপাড়ায় গার্মেন্টস কর্মী সাদিয়া হত্যা মামলায় তথ্য প্রযুক্তির মাধ্যমে পিপিআই পরকীয়ার প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে 21 জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনচিরা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালংকারও উদ্ধার করে। সাবেক স্বামী ইব্রাহিমকে ঘটনার 4 ঘন্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আরও তদন্ত বেরিয়ে আসে আসল ঘটনা। এই যে তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করছো না কেন, এই কথা কাটাকাটির জের ধরেই সাদিয়া একটি চড় মারে। এই চড় মারার পরে তাদের ধস্তাধস্তিটা বেড়ে যায়। এক পর্যায়ে
এই আসামি আরিয়ান গলা চেপে সাদিয়াকে গলা চেপে শ্বাসরোধ করে তার মৃত্যু ঘটায়। উক্ত বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য মূল রহস্য উদ্ঘাটন এবং অন্য কোনো আসামি থাকলে গ্রেপ্তারের পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান, ৫৮ বিজিবির এডি ইমদাদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহেব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা। ঝিনাইদহের মহেশপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেস ক্লাব মহেশপুর সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সরওয়ার হোসেন। ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে শওকত মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দারা জজ আবুল বাশার আসামির উপস্থিতিতে এর রায় প্রকাশ করেন। রায় ঘোষণার পরপরই কঠোর পুলিশি পাহারায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও আইনি লড়াই শেষে দীর্ঘ ৬ বছর পর আজ আদালত এর রায় ঘোষণা করেন। এই ভিকটিমের বাবা সে সালতা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২০ সালে এই মামলাটা দায়ের হয়। এই মামলা দায়েরের পর এই ভিকটিমের ২২ ধারা, তার জবানবন্দি, মেডিকেল রিপোর্ট এবং পাবলিক সাক্ষী, ডাক্তার সাক্ষী, আয়র সাক্ষী সমস্ত সাক্ষ্য প্রদান শেষে আজ তার এই আসামির রায় ঘোষণা হয় এবং আসামির বিরুদ্ধে বিজ্ঞ বিচারক তিনি যাবজ্জীবন কারাদণ্ড এবং তার ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। বগুড়ায় ২ ভাইয়ের মাদক কারবারের আধিপত্য নিয়ে সাগর নামের এক ভাইকে অপর ভাই কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৫ বাড়িয়া চালিতা বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান সাগর মোহাম্মদ শাহাদাত হোসেনের ছেলে ও শাখারিয়া ইউপি স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। পুলিশ জানায় এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। ময়মনসিংহে সোহেল মিয়া নামে এক নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা এবং মাটি চাপা দেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত 8:45টার দিকে সদর উপজেলার পরাণগঞ্জ এলাকায় আম্বিকাগঞ্জ কলেজের পাশে এই ঘটনা ঘটে। এলাকায় তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ সহ এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ। নিরাপদ জয়পুরহাট গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে রাজশাহী র্যাব ৫ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাইদ আনোয়ার রাহি, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি কাজী ইমরুল কায়েস ও র্যাবের স্কোয়াড কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। চট্টগ্রাম ওয়াসার প্রায় 241 কোটি টাকা
আটকে রয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সংস্থাটির তথ্য অনুযায়ী মোট বকেয়া পাওনার পরিমাণ 240 কোটি 66 লাখ টাকার বেশি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা 66 কোটি 81 লাখ টাকা এবং বেসরকারি গ্রাহকদের কাছে 173 কোটি 85 লাখ টাকার বেশি। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক সংস্থার কাছে ওয়াসার উল্লেখযোগ্য পরিমাণ বিল বকেয়া রয়েছে। ওয়াসা জানিয়েছে, বকেয়া আদায়ে কঠোর অবস্থান নেওয়া হলেও দীর্ঘদিন ধরে অর্থ আদায় সম্ভব না হওয়ায় সংস্থাটি আর্থিক চাপে পড়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল, চিটাগাং কন্টেনার টার্মিনাল এবং বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। বুধবার সন্ধ্যায় চেরাগীর মোড় থেকে লালদিঘির পাড় পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত একটি কৌশলগত প্রতিষ্ঠান। দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়ে আগামী 2রা আগস্ট আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রাতে নগরের হালিশহর এলাকার বিডিআর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী গত 14 জুলাই বিয়ের আশ্বাস দিয়ে চানগাঁও এলাকার একটি আবাসিক হোটেলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরে বিয়ের দাবি জানালে তিনি তা অস্বীকার করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। এই ঘটনায় 19 জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চানগাঁও থানায় মামলা দায়ের করা হলে অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল সদর উপজেলার নবগঠিত কমিটির উদ্যোগে সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় নগরীর টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল জব্বার শিকদার, মাহবুবুল আলম বাবুল, তুহিন পণ্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মুখলেসুর রহমান, খোকন মুন্সি সহ অনেকে। সম্মানিত সাংগঠনিক নেতৃবৃন্দকে এবং বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানিয়ে আজকে বরিশালের 10টি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের বরিশাল আহ্বায়ক সদর উপজেলার আহ্বায়ক কমিটির 161 সদস্য বিশিষ্ট এই কমিটি আনন্দ মিছিল, শুভেচ্ছা মিছিল বের করবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। রাতে বিজয় 24 হলে হাতে নাতে ধরা পড়ে ক্যান্টিন কর্মী রেজাউল। শিক্ষার্থীদের গণধোলাইয়ের পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে গোপন ভিডিও বিক্রির করার কথা স্বীকার করে। এরই প্রতিবাদে এবং হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রাজপথে নামেন শিক্ষার্থীরা। টানা মুষলধারা বৃষ্টির প্রেক্ষাপটে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম শাহেদ। সকালে দিনব্যাপী তিনি প্রকল্পের আওতাধীন প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাঁধের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, নদীর তীর সংলগ্ন এলাকা এবং বৃষ্টিজনিত সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেচ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম সহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ময়মনসিংহের ভালুকায় বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার বিক্রির অভিযোগ উঠেছে একটি খাবারের হোটেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শনে হোটেলটির অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণের সত্যতা পাওয়া গেছে। স্থানীয়রা জনস্বাস্থ্যের স্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।